যে তোমরা আমাকে শুনতে পাও কিনা একটু জানাও প্লিজ। তোমরা যদি আমাকে শুনতে পাও একটু জাস্ট রেসপন্স করো, আমি তাহলে শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। বুঝে যাচ্ছে তাহলে তোমরা আমাকে শুনতে পাচ্ছ, তাই তো? আমি তোমাদেরকে গতদিন কি বলেছিলাম যে আসসালামু আলাইকুম না বলে তোমরা বলো যে ম্যাডাম আপনাকে শোনা যাচ্ছে, স্টার্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সিফাত কারিনা, ভালো আছো তুমি আশা করি। তাহলে আমি আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। আমি তোমাদের আজকে প্রথমে বলে নেই যে আজকের ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। তো মানে কিছুটা বাকি থাকবে, আমি বুধবারে বাকিটা শেষ করে তারপরে তোমাদেরকে প্রেজেন্টেশনের বাকি অংশটা দিয়ে দিব। তো ঠিক আছে, চলো আমরা আজকে তাহলে স্টার্ট করে দেই। তোমরা তো অলরেডি হয়তো জেনেই গেছো যে আমরা আজকে পড়বো হচ্ছে প্রোটিন মেটাবলিজম, তাই তো? তো প্রোটিন মেটাবলিজম, যে কোনো মেটাবলিজম নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে এই যে প্রোটিন মেটাবলিজম যে আজকে আমরা পড়বো, সেটা হলো যে আমরা জানি যে এই মেটাবলিজম যেটা, এটা কিন্তু উইদিন দা সেল। আজকে এখন যে মেটাবলিজমটা নিয়ে আমরা কথা বলবো এটা কিন্তু সেলের ভিতরে হচ্ছে, তাই তো? আমরা মেটাবলিজমকে কিন্তু মানে ক্যাটাবলিজমটাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রাইমারি, সেকেন্ডারি, মানে ফেজ অফ ক্যাটাবলিজমকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। তার ভিতরে একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। তো যেটাকে আমরা ফেজ অফ ক্যাটাবলিজমের যেটা প্রাইমারি স্টেজ, সেটাকে কিন্তু আমরা প্রাইমারি মেটাবলিজম বলে থাকি, তোমরা জানো। তো আজকে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট মেটাবলিজম নিয়ে কথা বলবো। তো ইন্টারমিডিয়েট মেটাবলিজম যেটা, সেটা কিন্তু আসলে হয় হচ্ছে উইদিন দা সেল, সেলের ভিতরে সাধারণত হয়। তো সেলে আমরা মেটাবলিজম বলতে এক কথায় যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মেটাবলিজম বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা জানি যে ইট ইনক্লুডস বোথ অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, তাই তো? এবং যেটা সহজ ভাষায় আমরা জানি সেটা হলো যে অ্যানাবলিজমের সময় আমরা কি করি, স্মলার পার্টিকেলস গুলোর সাথে এনার্জি যোগ করতে হয়, এনার্জি লাগে। এটা তৈরি কোনো একটা বড় জিনিস আমরা যখন তৈরি করতে যাই, ছোট জিনিস থেকে একটা বড় জিনিস তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে কিছু এনার্জি খরচ করতে হয়, শক্তি খরচ করতে হয়। তো সেই রকমই আর কি, ছোট একটা জিনিস থেকে বড়, এই যে এখন আমি কথা বলতেছি, এখন আমাকে কিছু এনার্জি খরচ করতে হচ্ছে। তো এইরকম ছোট মানে ছোট কিছু একটা দিয়ে, মানে এই যে কথাগুলো কেন বলতেছি যে এটার যদি একটা বড় কিছু ইম্প্যাক্ট বা বড় কোনো আউটকাম থাকে এট দ্য এন্ড, এই সেশনের শেষে, যে যদি তোমাদের সামান্যতম লাভ হয়, এই জন্য আসলে আমার এই এনার্জিটুকু খরচ করা। তো এখানে আমরা যেটা আমার বডির ভিতরে যে মেটাবলিজম, সেটা বলতে কি বুঝি, সেটা হচ্ছে যে স্মলার পার্টিকেল সেখানে কিছু এনার্জি দিয়ে যেটা আলটিমেটলি যে তৈরি হয় সেটা হচ্ছে লার্জার মলিকুল। এই যে প্রসেস, কোনো কিছু সিনথেসিস করা, এটাকে আমরা বলে থাকি কি, এটা হলো যে অ্যানাবলিজম, কোনো কিছু তৈরি। অ্যানাবলিজম মানে কোনো কিছু তৈরি করা, বিল্ড আপ করা। আর ক্যাটাবলিজম মানে কি, ক্যাটাবলিজম মানে ব্রেক ডাউন, জাস্ট অপোজিট, ব্রেক ডাউন, ভাঙা। তার মানে হচ্ছে একটা মেটাবলিজমের আন্ডারে কিন্তু দুইটাই থাকে। যেটা সহজ নিয়ম সেটা হচ্ছে যে আমরা সবসময় ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে কিন্তু আমরা আসলে এনার্জি এক্সট্রাক্ট করি, সেই এনার্জি কাজে লাগাই কিন্তু আমরা আমাদের অ্যানাবলিক পাথওয়ে গুলোকে চালাই। তার মানে এই ক্যাটাবলিক পাথওয়ের মাধ্যমে আমরা যে এটিপি গুলো পাই, সেই এটিপি গুলো খরচ করে আমরা আমার বডির জিনিসপত্রগুলোকে তৈরি করি, সিনথেসিস করি। আচ্ছা দেখো, আমরা জানি যে এই যে বলে একটু আগে বলে আসলাম যে আমাদের ক্যাটাবলিজমের আসলে তিনটা স্টেজ আছে, তোমরা এটা জানো। সেটা হচ্ছে যে প্রথমে যেটা, সেটা আমার যে লার্জ পার্টিকেল যেটা থাকে, অলরেডি আমরা সেটা পুরো ফেলেছি, তাই না? যে বায়োমলিকুলস যেগুলো ছিল, যেমন কার্বোহাইড্রেট, তারপরে ফ্যাট, প্রোটিন, এটা তো আমরা যখন ডায়েটের মাধ্যমে যখন নিয়ে মানে খাচ্ছিলাম, যখন ইনটেক করছিলাম, তখন সেটা তো একটা লার্জার পার্টিকেল ছিল, তাই না? সেই লার্জার পার্টিকেলটাকে কিন্তু আমরা উইদিন দ্য ইন্টেস্টাইন ভাঙলাম, ভেঙে ছোট বানালাম। আচ্ছা, ইব্রাহিম খলিল একটা ছবি পাঠিয়েছে যে কানে হেডফোন দেওয়া। আমি কি কানে হেডফোন দিব? হেডফোন কি দেওয়ার দরকার আছে? মনে হয় দরকার নাই, তোমরা মনে হয় শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, তাই না? আচ্ছা, সাফওয়ান রহমান, হাবিবা, বর্ষা, আবিদ হাসান, তাহমিদ, তোমরা সবাই আছো, তাই তো? আচ্ছা, খুব ভালো লাগলো তোমাদেরকে দেখে। হ্যাঁ, খুশি লাগছে। তোমরা যদি শুনতে না পাও তাহলে আমাকে জানিও।
আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা এই অংশটাই গতদিন যেটা আমরা পড়লাম প্রোটিন, হচ্ছে যে প্রোটিনের আমরা কি পড়েছিলাম বলো তো, প্রোটিন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। হ্যাঁ, তো প্রোটিন ডাইজেশন মানে কিন্তু আমরা প্রোটিনটা তো একটা লার্জার পার্টিকেল, আমরা বলেছিলাম যে প্রোটিনটা লার্জার পার্টিকেল, তাহলে সেইটাকে ভেঙে আমার কি বানাতে হবে, তার মনোমার বানাতে হবে। মানে সাফওয়ান রহমান, ওয়ালাইকুম আসসালাম। তো আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সিফাত কারিনা বলতেছে যে ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ভালো, শোনা গেলে তো ভালো, কারণ গতদিন এত ডিস্টার্ব হয়েছে। তোমাদের সবাইকে, সবার কে হয়তো ওইভাবে আমি রেসপন্স করতে পারি না, বাট তোমাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা আছে। আমি তোমাদের অনেক ভালো চাই, তোমরা ভালো থাকো। আমি আসলে তোমাদেরকে নিয়ে অনেক ভাবি ভেবেও আমি তেমন কিছু করতে পারতেছি না। যে এটা চিন্তা করি যে আসলে একটা পরীক্ষা যদি না হয় তাহলে তো তোমরা আসলে ডিমোটিভেটেড হয়ে যাবা। তো কিভাবে তোমাদের এই পরীক্ষাটা, প্রফ পরীক্ষা, এখন প্রফ পরীক্ষা তো শুধু রিটেনের ব্যাপার না, এখানে তোমরা জানো যে অস্পির ব্যাপার আছে, তারপরে প্র্যাকটিক্যাল। আমরা এটাও চিন্তা করতেছিলাম যে ভাইবা গুলো কি তাহলে আমরা ইয়ের মাধ্যমে নিয়ে নিব, এই যে জুমের মাধ্যমে নিয়ে নিব, এরকম অনেক চিন্তা ভাবনা আমরা করতেছি, বাট এটা আসলে এখনো পর্যন্ত এরকম কোনো কুল কিনারা করতে পারি নাই। তো যাই হোক, তোমাদের যদি কোনো বেটার সাজেশনস থাকে যে কিভাবে আমরা এই পরীক্ষাগুলো নিতে পারি, তাহলে তোমরা আমাদের সাথে একটু শেয়ার করতে পারো। তো আমার মনে হয় যে আমরা প্রাইমারি মেটাবলিজম পার্টটা শেষ করে ফেলেছি। আমরা প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড বানাই ফেলছি। গতদিন আমরা যেটা পড়লাম প্রোটিন ডাইজেশন, যেটা ডাইজেশন করে অ্যাবজর্পশন করে অ্যামাইনো অ্যাসিডকে ডাইজেশনের একদম শেষ প্রান্তে যে আমরা যেটা পেলাম টোটালি অ্যামাইনো অ্যাসিড। মানে আমি বলেছিলাম যে প্রোটিন ডাইজেশন স্টার্ট হয় কোথায়, স্টার্ট উইদিন দ্য স্টমাক, স্টমাকের ভিতরে শুরু হলো, শেষ হলো কোথায়, যে উইদিন দ্য এন্টারোসাইট, মানে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যে কিন্তু এই প্রোটিন ডাইজেশন পুরোপুরি শেষ হয়। মানে আমরা সবগুলো অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাই, অ্যামাইনো অ্যাসিড পাওয়ার পরে তারপর আমরা অ্যামাইনো অ্যাসিডটাকে অ্যাবজর্পশন করে আমরা ব্লাডে নিয়ে আসলাম বা এক্সট্রা সেলুলার ফ্লুইড আমরা নিয়ে আসলাম। এখন দেখো, এটা তো আমার ছিল প্রাইমারি স্টেজ ক্যাটাবলিজমের স্টেজ 1 আর প্রাইমারি মেটাবলিজম কিন্তু একই জিনিস। এখন আমরা আজকে সেকেন্ডারি মেটাবলিজম বা ইন্টারমিডিয়েট মেটাবলিজম পড়বো। খেয়াল করে দেখো যে সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট মেটাবলিজমে কিন্তু এর কিন্তু আসলে দুই মানে এর ফেট দুইটাই আছে। অ্যানাবলিক দিকেও যেতে পারে, ক্যাটাবলিক দিকেও যেতে পারে। তার মানে আসলে আমরা কিন্তু এনার্জি সেকেন্ডারি মেটাবলিজমে বা ইন্টারমিডিয়েট মেটাবলিজমেও কিন্তু আমরা কিছুটা এনার্জি এক্সট্রাক্ট করি, এবং ফাইনাল এনার্জি যে এক্সট্রাক্ট করি কিন্তু আমরা একদম টারশিয়ারি মেটাবলিজমে, যেটা রেসপিরেটরি চেইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রসেসের মাধ্যমে যেটা হয় উইদিন দা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এটা আমি তোমাদেরকে পড়াবো। তো এই আমরা যেহেতু জানি যে দেখো টিসিএ সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, এই সাইকেলটা নিজে যেহেতু অ্যাম্ফিবলিক, এই জন্য আমরা সবসময় মনে রাখবো যে আমার সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট মেটাবলিজমটা হচ্ছে আসলে অ্যাম্ফিবলিক ক্যারেক্টারিস্টিক্স। কারণ এর দুইটা দিকে আছে, এর দুইটা ফেটই হতে পারে, সে তার কিছু অ্যানাবলিক পাথওয়েও আছে, তার কিছু ক্যাটাবলিক পাথওয়ে আছে। তাহলে চলো, আমরা তো প্রোটিন পড়তেছিলাম। প্রোটিন একটা বায়োমলিকুলস, যেটাকে আমরা ভাঙলাম, ভেঙে কি বানালাম, অ্যামাইনো অ্যাসিড বানালাম। তোমরা খেয়াল করে দেখবা যে আমরা এই যে প্রত্যেকটা বায়োমলিকুলস যখন পড়ছি, তখন প্রত্যেকটাকে কিন্তু আমরা ডাইজেশন অ্যাবজর্পশন করে তার যে বিল্ডিং ব্লক, তার যে মোনোমেরিক ইউনিট, সেটাকে কিন্তু আগে কনভার্ট করে নিয়েছি। কনভার্ট করে তারপরে আমরা সেলে নিয়েছি, সেলে নেওয়ার পরে তারপরে তার সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট মেটাবলিজম, মানে মেটাবলিজম কি হয়েছে সেটা আমরা দেখেছি। চলো আজকে তাহলে আমরা সেইটা, তো আমরা আজকে প্রোটিনের মেটাবলিজম, আসলে প্রোটিনের মেটাবলিজম আর কিছুই না। প্রোটিনের মেটাবলিজম মানে হচ্ছে মেটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড, কারণ প্রোটিন আসলে তৈরি কি দিয়ে, প্রোটিন তো তৈরি অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আমাদের আজকে লার্নিং অবজেক্টিভস অনেকগুলো। মেটাবলিজম অফ প্রোটিনের আন্ডারে তোমরা জানো যে আমাদের অনেকগুলো জিনিস সম্পর্কে জানতে হয়, যেটা যে এটা আসলে তো মূল কথা হচ্ছে তোমাদের পরীক্ষাতে যেগুলো লাগে তার ভিতরে, যেমন প্রোটিন টার্নওভার কি জিনিস, অ্যামাইনো অ্যাসিড পুল কি, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, সোর্সেস এন্ড ফেটস অফ অ্যামোনিয়া খুবই আসে পরীক্ষাতে, ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশনও খুবই আসে, ইউরিয়া সাইকেল আসে, অ্যামোনিয়া ইনটক্সিকেশন তোমাদের পরীক্ষাতে হরহামেশাই আসে, as well as নাইট্রোজেন ব্যালেন্স। মানে এই প্রত্যেকটা জিনিস, এই প্রোটিন টার্নওভার, অ্যামাইনো অ্যাসিড পুল, প্রত্যেকটা টপিক হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো এটার সম্পর্কে আমরা একটু কনসেপশন ক্লিয়ার করে নেই। আমি টেক্সট ওইভাবে দিই না, কারণ হচ্ছে যে টেক্সট তো বইতে দেওয়াই আছে। আমরা এই সেশন গুলোতে চেষ্টা করি আমাদের কনসেপশন গুলোকে একটু ক্লিয়ার করার জন্য।
চলো একটা একটা করে যাই। আমরা একটু ওভারভিউ করে যাই প্রোটিন সম্পর্কে। সেটা তো আমরা জানি যে আমাদের সবচেয়ে অ্যাবান্ডেন্ট, সবচেয়ে মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক কম্পাউন্ড হচ্ছে প্রোটিন। এই প্রোটিনের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ মানে অ্যাক্টিভিটিস আছে আমাদের বডিতে, ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস আছে। এটাও তোমরা জানো। গতদিন আমরা প্রোটিনের গত ক্লাসগুলোতে আমরা প্রোটিনের ফাংশন নিয়েও কথা বলেছি। আমি তোমাদের বলেছিলাম যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন তোমরা একদম মুখস্থ করে ফেলবা, কারণ ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনটাই আসলে ফাংশন অফ প্রোটিন। ওই ফাংশনাল ক্লাসিফিকেশন যদি তোমার পরীক্ষাতে রিটেন আসে, ওটাও তুমি সুন্দর করে দিতে পারবে। এট দ্য সেম টাইম ফাংশন অফ প্রোটিন কি ওটা পড়লে তোমার জানা হয়ে যাবে। তো আমরা জানি স্ট্যাটিক ফাংশন আছে প্লাস ডাইনামিক, কত কিছু, মানে আমার বডির এনজাইম, হরমোন, ক্লটিং ফ্যাক্টর থেকে রিসেপ্টর, অ্যান্টিবডি সব কিন্তু আসলে এই প্রোটিন। তো আমরা জানি যে আমাদের এই হাফ দেখা যায় অর্ধেক বডি প্রোটিন থাকে হচ্ছে যে এক্সট্রা সেলুলারলি, মানে স্কেলেটন, কানেকটিভ টিস্যু এগুলোতে থাকে, বাকিটা আমার ইন্টারসেলুলারলি থাকে। তো একজন নর্মাল 70 কেজি অ্যাডাল্ট মেলের টোটাল বডি প্রোটিন, মানে ড্রাই ওয়েট যদি নাও তাহলে টোটাল বডি প্রোটিন হচ্ছে যে 12 to 14 কেজি, কোনো কোনো বইতে বলা আছে 10 to 12 কেজি। এটা তোমরা 10 to 14 কেজি এই রেঞ্জেও বলতে পারো, মানে 12 to 14 কেজিও বলতে পারো, 10 to 12 কেজিও বলতে পারো, এটা কোনো ম্যাটার করে না। এখন দেখো এই প্রোটিন টার্নওভার বলতে আসলে আমরা কি বুঝি, জিনিসটা কি, এই কনসেপশনটা একটু ক্লিয়ার করে নাও। যে আমরা যখন একটা হেলদি অ্যাডাল্ট, মানে হেলদি কন্ডিশনে, এরপরে আমি কেন হেলদি অ্যাডাল্ট বললাম এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা। এটা কিন্তু হেলদি অ্যাডাল্ট বলেছি কারণ এই যে আমাদের নাইট্রোজেন ব্যালেন্স যখন পড়াবো তখন তোমরা বুঝতে পারবা যে কিছু কিছু কন্ডিশনে, কিছু কিছু ডিজিজ কন্ডিশনে আমরা এটাকে আমরা হেলদি কন্ডিশন বলবো না, সেটা আনহেলদি কন্ডিশন। এই আনহেলদি কন্ডিশনে কিন্তু আমাদের নাইট্রোজেন ইমব্যালেন্স হয়ে যায়। কোনো কোনো আছে আমাদের, আমরা নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্সে চলে যাই। আসলে প্রোটিনই তো আমার বডির একমাত্র মানে কি বলা যায় সোর্স অফ নাইট্রোজেন। প্রোটিন ইজ দ্য মেইন সোর্স অফ নাইট্রোজেন উইদিন আওয়ার বডি। এখন আমার এই হেলদি অ্যাডাল্টে আমার টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন দেখা যায় সবসময় কনস্ট্যান্ট থাকে। আমার টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন যতটুকু হয়েছে, আমি একটু আগে বলে আসলাম, আমার বডির একটা অ্যাডাল্ট মেল 70 কেজি একটা অ্যাডাল্ট মেল, যেটাকে আমরা আইডিয়াল ধরে সবসময় করি, একটা 70 কেজি অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে তার মানে ড্রাই ওয়েট, মানে বডির ওয়েটে ড্রাই ওয়েট হবে তোমার 12 থেকে 14 কেজি হচ্ছে তার প্রোটিন থাকে। কেন এইটা সব সময় কনস্ট্যান্ট থাকতেছে? তার কারণ হচ্ছে যে আমার বডি থেকে প্রতিদিন যতটুকু প্রোটিন ডিগ্রেডেশন হয়ে যায় বা আমার যতটুকু আমি প্রোটিন লস করি আমার বডি থেকে, ঠিক ততটুকু প্রোটিন আবার রিসিনথেসাইজ হয়ে যায় সাথে সাথে। যতটুকু আমি লস করি সাথে সাথে আবার রিসিনথেসিস হয়ে যায়। এটা কেন যে আমি এই যে আমার বডিতে যে প্রোটিনটার প্রয়োজন নাই বা যেটা অ্যাবনর্মাল প্রোটিন, সেটাকে আমরা কি করে ফেলি, নষ্ট করে ফেলি। এই যে এই প্রোটিন টার্নওভার কেন আমাদের প্রয়োজন হয়? প্রোটিন টার্নওভার এই জন্য প্রয়োজন হয় যে তোমাদের তো মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা প্রোটিন আছে তো থাকতো, ওকে আবার কেন ভাঙার কেন দরকার হলো, আবার কেন করার দরকার হলো? ভাঙার দরকার হলো এই জন্যই যে প্রত্যেকটা প্রোটিনের, আমি ওই দিন বলেছিলাম, প্রত্যেকটা প্রোটিনের একটা হাফ লাইফ আছে। কিছু প্রোটিন আছে যারা যে স্ট্রাকচারাল প্রোটিন, ওদের হাফ লাইফ অনেক বেশি। আর যেগুলো হচ্ছে যে তোমার যারা আমরা বলে কিছু ডাইনামিক ফাংশন করে যে সমস্ত প্রোটিন, ওদের হাফ লাইফ খুব কম। তার মানে ওর হাফ লাইফ কম মানে কি, কিছু কিছু মনে করো কিছু প্রোটিন আছে যারা 2 ঘন্টা 2.5 ঘন্টা, কিছু আছে যে তাদের হচ্ছে যে অ্যাজ ফর এক্সাম্পল অ্যালবুমিনের হাফ লাইফ আমরা জানি যে 28 ডেজ, মানে নিয়ারলি 1 মাস বেঁচে থাকে, তারপরে ও তো শেষ। তাহলে এই যে চলে গেল, ও আমার বডি থেকে যখন সে ডিস্ট্রাকশন হয়ে গেল, তখন আমাকে কি করতে হবে, ওকে তো রিপ্লেস করতে হবে অন্য প্রোটিন দিয়ে। এরকম প্রতিদিনই আমার বডি থেকে কিছু প্রোটিন আমি মানে এরকম ব্রেকডাউন করে ভেঙে ফেলতে হচ্ছে, আবার আমাকে রিসিনথেসাইজ করতে হচ্ছে। তাহলে এইভাবে আমি অ্যাবনর্মাল এবং আননিডেড আমার প্রোটিন গুলোকে বডি থেকে যখনই বাদ দিয়ে দিচ্ছি, তখন তো আমাকে রিসিনথেসাইজ করে জায়গাটা মেকআপ করতে হচ্ছে, কারণ আমি একটা হেলদি অ্যাডাল্ট পার্সনের প্রোটিনটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো এই যে যে রেটে এই জিনিসটা হয়, দেখো যে কোনো কিছু টার্নওভারের সাথে সবসময় জানবা যে একটা রেটের ব্যাপার আছে, মানে পার ডে পার আওয়ার এরকম। তার মানে আমার পার ডে আমার বডি থেকে যতটুকু প্রোটিন লস হয়, সেই প্রোটিনটুকু আবার রিসিনথেসাইজ হয়। এই যে এটার যে রেট, সেটাকে আমরা বলে থাকি প্রোটিন টার্নওভার। তার মানে the rate at which the body protein are being constantly degraded and again resynthesized, সেই is called protein turnover। এবং সেই প্রোটিন টার্নওভারের অ্যামাউন্টটা কত,
এটা হচ্ছে যে নিয়ারলি একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, দেখো একটা বড় রেঞ্জ, যে 300 থেকে 400, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার বডির উপরে, সেই পার্সনের বডি বিল্ড এর উপরে, এটা ডিপেন্ড করবে বডি বিল্ড এর উপরে, আসলে তার মাসল মাস কতটুকু আছে, তার বডির প্রোটিন কন্টেন্ট কতটুকু আছে। কারণ আমি তো ওই যে তোমাকে প্রথমে বলে আসলাম যে একজন অ্যাডাল্ট 70 কেজি পার্সনের ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে 12 to 14 কেজি হচ্ছে তার ড্রাই ওয়েট থাকবে হচ্ছে প্রোটিন, কিন্তু সবার ক্ষেত্রে তো একরকম হবে না, এই জন্যই এটা একটা দেখো একটা বিগ রেঞ্জ, প্রায় মানে 100 এদিক ওইদিক আর কি, প্লাস মাইনাস, তাহলে 300 থেকে 400 গ্রাম পার ডে তোমার প্রোটিন প্রত্যেকদিন আমার বডি থেকে লস্ট হয়, এটা আবার রিসিনথেসাইজড হয়। এই যে রেটে এই জিনিসটা হচ্ছে এটাকে বলা হয় প্রোটিন টার্নওভার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, এই ছবিটা দেখে তোমরা বোঝা যায় যে আমার বডি থেকে প্রত্যেকদিন কি হচ্ছে, প্রোটিওলাইসিস, মানে প্রোটিন ভেঙে কিছু প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রোটিনটা আবার রিসিনথেসাইজ হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার প্রোটিন টার্নওভার। এবার দেখো প্রোটিন টার্নওভারের সাথে অ্যামাইনো অ্যাসিড পুলের একটা সম্পর্ক আছে। এখন অ্যামাইনো অ্যাসিড পুল জিনিসটাকে, এই দুটো জিনিস কনসেপশন একটু ক্লিয়ার করে নিয়ে যাবে এখান থেকে। প্রোটিন টার্নওভার জিনিসটা হচ্ছে এটাই যে তোমার বডি থেকে প্রত্যেকদিন যতটুকু প্রোটিন লস হচ্ছে সেটা তোমার বডি আবার রিসিনথেসাইজ করছে, যে রেটে বডি এটা করতেছে সেটাকেই বলা হয় দ্য রেট অ্যাট হুইচ বডি ইজ রিসিনথেসাইজড দ্য প্রোটিন হুইচ ইজ লস্ট from our body is called protein turnover, and the amount of protein turnover is nearly 300 to 400 gram per day. আর অ্যামাইনো অ্যাসিড পুলটা কি, এই যে দেখো গতদিন আমরা যে প্রোটিনের ডাইজেশন করলাম, তাই না? তো প্রোটিন ডাইজেশন হয়ে আলটিমেটলি আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পেলাম, তাই তো? তার মানে অ্যামাইনো অ্যাসিডটা কোথাও তো এসে একটা জায়গায় জমা হতে হবে, তারপরে না এই অ্যামাইনো অ্যাসিড গুলো নিয়ে আমি প্রোটিন তৈরি করবো, তাই তো? পুল মানে তোমাদেরকে বলে রাখি, পুল মানে কোনো একটা জায়গা যেখানে ওই সেম টাইপের জিনিস জমা থাকে। ইভেন যদি কোনো একটা জায়গায় ইনফরমেশন তুমি জমা রাখো সেটাকে বলা হয় ইনফরমেশন পুল। ফর এক্সাম্পল সুইমিং পুলের যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে ওখানে সবসময় যে কোনো পুলের একটা ইনলেট থাকে, একটা আউটলেট থাকে। তো এই আমাদের অ্যামাইনো অ্যাসিড পুলেরও ঠিক তাই, এখানে কিছু সোর্স আছে যেখান থেকে এই পুলে এসে জমা হচ্ছে, আর কিছু কিছু আছে হচ্ছে এখান থেকে রিমুভাল হচ্ছে, মানে কোথায় কোনো কাজ করতে চলে যাচ্ছে। তাহলে কিছু আছে সোর্স আর একটা হচ্ছে কিছু আছে ফেট, মানে এই সোর্স থেকে তো আসলো সেই অ্যামাইনো অ্যাসিড পুলে জমা হলো, ফেট মানে সেই অ্যামাইনো অ্যাসিডের ভাগ্যে কি ঘটলো, কি ঘটনা ঘটলো। এখন তোমরা দেখো যে এই যে লেফট সাইড থেকে আমরা শুরু করি, 1 নম্বরে দেখো যে এই যে এটা কি ছোট 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 এম, আমি বলেছিলাম যে তোমরা 26 লেটারের কথা চিন্তা করো, 26 লেটার দিয়ে যেমন আমরা প্রচুর ওয়ার্ড তৈরি করতে পারি, এই যে পৃথিবীতে যত ওয়ার্ড বা আমাদের বাংলায় যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণমালা দিয়ে আমরা কত রকম কথা বানাচ্ছি, কত গদ্য পদ্য কত কিছু লিখতেছি। এরকমই যে আমার যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, এই 20টা অ্যামাইনো অ্যাসিড আমি বিভিন্ন ভাবে পারমুটেশন কম্বিনেশন করি কিন্তু আমি প্রোটিন বানাচ্ছি, কিন্তু আলটিমেটলি ভাঙলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো দেখো এখানে আমি ডায়েটারি প্রোটিন যেটা আমি খেলাম সেটা আসলে কি দিয়ে তৈরি ছিল, সেটা ছিল প্রোটিন দিয়ে তৈরি, যে প্রোটিন আমি খাবারটা খেলাম ওটা ছিল অ্যামাইনো অ্যাসিড দিয়ে, প্রোটিনটা তৈরি ছিল অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তো আমি তো ডাইজেশন করলাম, ডাইজেশন করে আলটিমেটলি ওটাকে কি বানায় ফেললাম, আমি বানায় ফেললাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই যে ANE, এই যে বিভিন্ন ব্লক তোমাদেরকে আমি গতদিনে তসবির ওই যে বিট গুলো দিয়ে দিয়ে দেখাচ্ছি যে পুঁতির মালার মতো ছোট ছোট বিট, যে ওইগুলো সব ইন্ডিকেট করে অল দিজ আর অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমি যখনই ভেঙে ফেললাম এই সবগুলো হয়ে গেল অ্যামাইনো অ্যাসিডে। তাহলে অ্যামাইনো অ্যাসিড তখন কোথায় এসে জমা হবে, একটা পুলে এসে জমা হবে, সে যতক্ষণ তাকে বডি কোনো কাজে না লাগাচ্ছে তখন ওই পুলে এসে সে জমা হতে থাকলো। এটা একটা। আরেকটা জিনিস কি, ওই যে একটু আগে যেটা আমরা বললাম যে প্রোটিন টার্নওভার মানে কি, তোমার বডির ভিতরে যে প্রোটিনটা অলরেডি তৈরি ছিল তার একটা পার্সেন্টেজ, সাধারণত 1 to 2%, তোমার বডিতে যত প্রোটিন আছে তার 1 to 2% প্রত্যেক দিন ওয়াশ আউট হতে থাকে। সেই অ্যামাউন্টটাই কিন্তু 300 থেকে 400 গ্রাম পার ডে, 300 থেকে 400 গ্রামই তো, হ্যাঁ গ্রামই পার ডে, হ্যাঁ। তো দেখো এই যে সরি এই 2 নম্বরে দেখো যে তোমার এই যে বডিতে যে প্রোটিনটা ছিল, তাহলে প্রোটিন তো প্রতিদিন ভাঙছে, এই যে 1 to 2% প্রোটিন ভাঙছে, তাহলে সেই প্রোটিন ভেঙে তো আসলে আলটিমেটলি যেটা তৈরি হলো সেটা তো অ্যামাইনো অ্যাসিড, তাই না? এখন যে প্রোটিনটা ভাঙছে, মনে করো
এনজাইম হিসেবে সে কাজ করতেছিল, করতে করতে ওর হাফ লাইফ শেষ, ওর মানে জীবনকাল শেষ, লাইফ স্প্যান শেষ, ও ভেঙে গেল। ভেঙে আলটিমেটলি যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু তুমি অন্য যে কোনো জিনিস বানাতে পারবো, নট নেসেসারি যেটা দিয়ে তখন তোমার এনজাইমই বানাতে হবে। তোমার ওই সময় বডিতে হরমোন প্রয়োজন, তুমি হরমোন বানাতে পারো। বডিতে তোমার ট্রান্সপোর্ট প্রোটিন প্রয়োজন, তুমি ট্রান্সপোর্ট প্রোটিন বানাতে পারো। তোমার যেটা ইচ্ছে সেটা তুমি, স্ট্রাকচারাল প্রোটিন দরকার, স্ট্রাকচারাল প্রোটিন বানাতে পারো। তার মানে এইটা হচ্ছে এই 2 নাম্বার, এটা হচ্ছে আরেকটা সোর্স। 3 নাম্বার আরেকটা কি, আমরা তো জানি তাই না যে আমাদের এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, সেই অ্যামাইনো অ্যাসিডের 10টা হচ্ছে এসেনশিয়াল, যেটা আমি কোথা থেকে পাই। এসেনশিয়াল মানে যেটা আমার বডি তৈরি করতে পারে না, আমাকে খাবারের মাধ্যমে সাপ্লাই দিতে হয়। তার মানে এই যে আমি যে ডায়েটারি প্রোটিন এখান থেকে সেটা পেয়ে গেলাম, আর আমার বডি তো নিজে তৈরি করতে পারে, যেটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমার বডি যে এই 3 নাম্বার এই নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সে নিজেই তৈরি করে নিল। এই সব মিলাই কিন্তু আলটিমেটলি এসে এই অ্যামাইনো অ্যাসিড গুলো, এই অ্যামাইনো অ্যাসিড গুলো জমা হলো। সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ 100 গ্রাম। এই জিনিসটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তোমাদের এই পরীক্ষাতে এটা যেমন রিটেনেও আসে, সেরকম তোমাদের এটা ভাইবাতেও হামেশা ধরা হয় যে জাস্ট তোমরা আমাকে বলো যে সোর্সেস অফ অ্যামাইনো অ্যাসিড ইন অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুলে যে অ্যামাইনো অ্যাসিড থাকে 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড পুলে যে সর্বক্ষণের জন্য থাকে, সেটা কোথা, সোর্স কি, কোথা কোথা থেকে আসে? তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে যে আমরা যে প্রতিদিন যে খাই সেই প্রোটিন, সেটা ডাইজেশন হয়ে আলটিমেটলি যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করে। আমার বডির প্রত্যেকদিন আমার বডিতে যতটুকু প্রোটিন আছে তার 1 to 2% যে ডিগ্রেডেশন হচ্ছে বা ভাঙছে বা ব্রেকডাউন হচ্ছে, সেটা থেকে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিডটা এসে ওই অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করে। এছাড়াও আমার বডি নিজেও কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করে নিতে পারে, সেই অ্যামাইনো অ্যাসিডটাই হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সেটাও আলটিমেটলি এসে কোথায় জয়েন করবে? এই অ্যামাইনো অ্যাসিড পুলে এসেই তো জয়েন করবে, তাই না? এই সব মিলায়ে তাহলে এখানে 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড সব সময়ের জন্য রিজার্ভ থাকে। কেন রিজার্ভ থাকে? এখন দেখো, প্রথমে কথা হচ্ছে যে তোমার বডির এই যে এক্সিট, দেখো তোমার বডি কি, তুমি যে ভেঙে ফেললা তো ওটা তো তোমাকে আবার রিপ্লেস করতে হবে। সে যে আমরা একটু আগেই বলে আসলাম টার্ন ওভার, তার মানে তুমি যেটা ভেঙে ফেলছিলে সেটা তো বানাইতে হবে। তাহলে বানাইতে হলে সে কোথা থেকে অ্যামাইনো অ্যাসিড পাবে? আরেকটি জিনিস তোমাদের এইটার সাথে বলে রাখি, সেটা হচ্ছে যে আমার বডিতে কিন্তু যেমন তুমি যদি কার্বোহাইড্রেট এক্সেস খেয়ে ফেলো, তাহলে তখন সেটা কিছুটা যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকতে পারে। তোমরা জানো যে লিভার এবং মাসলে গ্লাইকোজেন হিসেবে জমা থাকতে পারে। লিপিডের তো আমার বডিতে হিউজ অ্যামাউন্ট জমা থাকতে পারে ফ্যাট হিসাবে। ওটা জমা হতে 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 আমরা মোটকু হয়ে যেতে পারি। তো বিশাল এনর্মাস ক্যাপাসিটি আছে ফ্যাট জমা রাখার। কিন্তু প্রোটিনের কিন্তু ওরকম কোনো কিচ্ছু নাই। খেয়াল করে দেখো, প্রোটিনের কিন্তু ওরকম কোনো রিজার্ভ বা ট্যাঙ্কি নাই যেখানে যে প্রোটিন ওইভাবে জমা থাকতে পারবে, সেখানে কোথাও এরকম জমা থাকতে পারে না। প্রোটিন যেটুকু এই 100 গ্রাম যেটা জমা থাকে, সেটাই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন হিসেবে থাকে না, অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড হিসেবে জমা থাকে। তো এই অ্যামাইনো অ্যাসিড হিসেবে জমা থাকে, সেগুলো এই 3টা জায়গা থেকে আসে। এখন তোমার যখন প্রয়োজন, তোমার বডির যখন নিড, বডি প্রোটিন বানাতে হবে, তখন সে তাড়াতাড়ি করে এই পুল থেকে টেনে নিয়ে নিল। এটা একটা একটা হচ্ছে তোমার এক্সিট, মানে ওর ফেট কি হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিড পুলে যে অ্যামাইনো অ্যাসিড ছিল তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। 1 নম্বরে সে বডি প্রোটিন সিনথেসিস করতে চলে গেল। এরপরে 2 নম্বরে চলে আসো যে সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। আমার বডিতে প্রোটিন ছাড়াও কিন্তু কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আছে। অ্যাজ ফর এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পিউরিন, পাইরিমিডিন। এছাড়াও আমাদের যে ওই যে হিম, এটাও হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এরকম আরো কিছু আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অল দিস আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস। তাহলে প্রোটিন ছাড়াও আমার বডির কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, সেটা তৈরি করার জন্য আমার কি লাগে? এই অ্যামাইনো অ্যাসিড লাগে। তো সেই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে সে নিয়ে নিল। তারপরে যেটা এক্সেস থেকে গেল, দেখো এই জন্যই তোমরা ফুড নিউট্রিশনে একটা জিনিস পড়েছো না, এনার্জি কন্টেইনিং ফুড বা এনার্জি ইল্ডিং ফুড। এনার্জি ইল্ডিং ফুড কিন্তু 3টা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন। তো তুমি এক্সেস অ্যামাউন্টের প্রোটিন মনে করো খেয়ে ফেলছো, যেটা তোমার বডিতে এই অ্যামাইনো অ্যাসিড পুলে যতটুকু থাকার ততটুকু থেকে বাকিটা তাহলে কি হবে? এক্সেসটা কি হবে? সেই এক্সেসটাই আলটিমেটলি যে কি তৈরি করে ফেলবে? আইদার সে গ্লুকোজ তৈরি করবে অথবা সে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। সে গ্লুকোজ অথবা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। তাহলে গ্লুকোজ তৈরি করলে গ্লুকোজ থেকে সে গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যেতে পারবে, আর ফ্যাটি অ্যাসিড থেকে সে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে কনভার্ট হয়ে সে টিএজি হিসেবে আমার বডিতে জমা থাকতে পারবে।
আর কিছু অ্যামাউন্ট আমরা তো জানি, ওই যে ফুড পিরামিড তোমাদেরকে দেখিয়েছিলাম, কিছু অ্যামাউন্ট মাত্র 10 থেকে 15% আমরা ধরে নিই, অ্যাভারেজ 10% আমরা এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমার বডির এনার্জি পারপাসে খরচ করব। তো এই গেল হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড পুল সম্পর্কে একটা কনসেপশন। আমি জানি না তোমরা এটা বুঝতে পারলা কিনা, আর তোমাদের কোনো রেসপন্স নাই, তোমরা শুনতে পাচ্ছ কিনা বা তোমরা আছো কিনা একটু রেসপন্স করো। তোমাদের অ্যামাইনো অ্যাসিড পুল নিয়ে কি কোনো সমস্যা আছে? যদি অ্যামাইনো অ্যাসিড পুল নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা একটু বলো। দেখো আমরা যে এই যে অ্যামাইনো অ্যাসিড পুলের আমি বেশ কিছু ছবি টবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের কাছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ তো নাকি? কারোর কোনো কথা নাই? একটা হচ্ছে ইমু হাদি, এই তোমরা আছো বাচ্চারা? তোমরা আছো নাকি চলে গেছো? ম্যাম শুনতে পাচ্ছি, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এই অ্যামাইনো অ্যাসিড পুলে যে অ্যামাইনো অ্যাসিড গুলো সেগুলো কোথা কোথা থেকে আসে তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। একটা প্রথমেই হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডায়েটারি প্রোটিন ব্রেকডাউন করে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, এরপরে হচ্ছে তোমার বডি প্রোটিন ডিগ্রেডেশন, এরপরে হচ্ছে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিডের সোর্স উইদিন দা অ্যামাইনো অ্যাসিড পুল। তাহলে অ্যামাইনো অ্যাসিড পুলের ভিতরে অ্যামাইনো অ্যাসিড কোথা কোথা থেকে আসে? এই তিনটা জায়গা থেকে আসে। এখন আমার এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড আমি কোথায় কোথায় খরচ করি, কোন কোন খাতে খরচ করি? এইবার দেখো, মেইনলি খরচ করি হচ্ছে যে আমি আবার তো বডি প্রোটিন সিনথেসিস করব না। আমার এই যে বডি যে ইউজ মানে এই যে বডি প্রোটিন সিনথেসিস দেখাই দিয়েছে, তাহলে আমি এই যে বডি থেকে যে ভাঙছিলাম এটাই তো সে আমার প্রোটিন টার্নওভার, মানে আমার বডি একবার করে ভাঙলো, ভেঙে আবার যে গড়লো সেটাই হচ্ছে আমার এই প্রোটিন টার্নওভার। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা প্রোটিন টার্নওভার তোমরা এবার বুঝতে পেরেছো। আমার বডি থেকে এইটুকু প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড পুলে এসে জয়েন করছিল। এখানে তো অ্যামাইনো অ্যাসিড পুলে তো সবসময় আমার কনস্ট্যান্টলি 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড সবসময় থাকবে। তাহলে এই 100 গ্রাম অ্যামাইনো অ্যাসিড থেকে সে তাদের করে অ্যামাইনো অ্যাসিড টেনে নিল, টেনে নিয়ে সে ওই যে বডি যেটুকু ডিগ্রেডেশন করে ফেলেছিল, ভেঙে ফেলেছিল, ওইটুকু তৈরি করে ফেললো। এছাড়াও আমি একটু আগেই বলে আসলাম, এছাড়াও আমাদের প্রোটিন ছাড়াও তো আমার কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আছে। এই যে লম্বা একটা লিস্ট দিয়ে দিয়েছি, এই সব নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স গুলো তৈরি করতে কাজে লাগাবে। এক্সেস অ্যামাউন্ট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে প্রথমে যদি যদি এটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে তো গ্লুকোজে কনভার্ট হয়ে আলটিমেটলি গ্লাইকোজেনে কনভার্ট হবে। আর যদি কিটোজেনিক হয় তাহলে সেটা ইট উইল বি কনভার্টেড ইনটু ফ্যাটি অ্যাসিড অর কিটোন বডিজ এন্ড আলটিমেটলি ইট উইল প্রোভাইড এনার্জি। তো অ্যামাইনো অ্যাসিড পুলে তোমাদের এটা খুবই পরীক্ষাতে আসে বলে আমি এতবার করে তোমাদেরকে বলতেছি যে অ্যামাইনো অ্যাসিড পুলের যেই সোর্স, তিনটা সোর্স, একটা হচ্ছে যে ডায়েটারি প্রোটিন থেকে আসবে, আমার বডি প্রোটিন ডিগ্রেডেশন থেকে আসবে, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। তো আমি বডি প্রোটিন ডিগ্রেডেশনের সাথে একটা কথা বলে যেতে চাই, সেটা হলো যে আমার বডির যে প্রোটিনটা ডিগ্রেডেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিডের কিন্তু 80% আবার রিইউটিলাইজ হয়ে যায়। ওই জন্য তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ম্যাডাম আপনি কতদিন বলেছিলেন যে আমাদের প্রত্যেকদিন ডায়েটে 70 থেকে 100 গ্রাম যদি প্রোটিন আমরা খাই, দ্যাটস এনাফ ফর অ্যান অ্যাডাল্ট পার্সন। একটা অ্যাডাল্ট পার্সনের জন্য মাত্র 70 থেকে 100 গ্রাম প্রোটিন খেলেই সেটাই যথেষ্ট। তার কারণ এখানেই লুকায় আছে। দেখো যে তোমার বডি প্রোটিন ডিগ্রেডেশন হয়ে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, ওই অ্যামাইনো অ্যাসিডের 80% কিন্তু রিইউটিলাইজ হয়ে যাচ্ছে। মাত্র তোমার ডেফিসিয়েন্সি থাকতেছে 20%। সেই 20% তুমি ইজিলি তোমার খাবার দিয়ে ফিল করে দিতে পারবা। তো দেখো আমাদের এই যে আমরা একটু আগে বলে আসলাম যে আমার অ্যামাইনো অ্যাসিড পুলে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে, অ্যামাইনো অ্যাসিড পুলে যে অ্যামাইনো অ্যাসিড তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্সই হচ্ছে আমার ডায়েটারি প্রোটিন, তাই তো? তাহলে এই ডায়েটারি প্রোটিন থেকে যদি আমি অ্যামাইনো অ্যাসিড পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই যে আমরা এটা জানি যে এই প্রোটিন গুলোকে আমরা প্রথমে তো যখন আমরা খাই তখন ওকে হাইড্রোলাইসিস করি না, ওটাকে আমরা ডিন্যাচার করে ফেলি। মানে আমরা যখন কুক করি তখন ওটা ডিন্যাচার্ড হয়ে যায়। ইভেন যদি কেউ, আমরা তো বাংলাদেশের মানুষ তো আমরা সব জিনিসই একটু ওভারকুকড জিনিসই খাই, তো স্বাভাবিক ওটা তো ডিন্যাচার্ড হয়ে যায়। যারা আনকুকড খায় তাদেরটাও ওটা ডিন্যাচার্ড হয়ে যায়, কারণ স্টমাকে তোমরা জানো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটা ইটস আ ভেরি পাওয়ারফুল স্ট্রং অ্যাসিড। তো ও খুবই ভাবে ওর পিএইচ খুবই কম, ও স্বাভাবিকভাবে ওটাকে ডিন্যাচার করে ফেলে। ডিন্যাচার করলে যে সমস্ত প্রোটিওলাইটিক এনজাইম গুলো আছে ওগুলো এসে ওকে আস্তে আস্তে করে ভেঙে 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 ছোট করে আলটিমেটলি ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাওয়ার পর এটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়।
এটা তোমরা জানো, ওই যে কিছু অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এই সব কিছু ইন্টেস্টিনাল সেলের ভিতরে আসলেও আমরা জানি যে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস এনজাইম থাকে উইদিন দ্য এন্টেরোসাইট, তারা একে ভেঙে আলটিমেটলি all these protein will be converted into amino acid, এবং ব্লাডে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড থেকে এসে অ্যামাইনো অ্যাসিড পুল এসে জয়েন করলো। এরপরে দেখো সেটা হলো যে আমার বডির ভিতরে যে প্রোটিন গুলো ভাঙে সেটা আসলে কিভাবে ভাঙে। সেটা দুইটা ওয়েতে ভাঙে। তোমরা তো জানোই যে কিছু আমার বডির ভিতরে লাইসোজোমাল এনজাইম থাকে, তাই না? ওখানে কিছু হাইড্রোলাইসেস গ্রুপ অফ এনজাইম থাকে, তারা ভাঙে। একটা মেকানিজম আছে, সেটাকে বলা হয় ইউবিকুইটন প্রোটিওজ পাথওয়ে। এটা হচ্ছে একটা এনার্জি ডিপেন্ডিং পাথওয়ে। এখানে কি হয় যে তোমার বডির যে প্রোটিনটা, তার মনে করো প্রত্যেকটা জিনিসের তো একটা লাইফ স্প্যান আছে। তোমরা যেমন আরবিসির কথা বলেছো, আরবিসি 120 ডেজ পরে কি হয়ে যায়, রেটিকুলো এন্ডোথেলিয়াস সেল ওটাকে এনগাল্প করে ফেলে, তাই তো? এইভাবে তার ব্রেকডাউনটা হয়। আর আমার যে প্রোটিনটা, আমার যে সেলুলার প্রোটিন, ও বুড়া হয়ে গেছে, ও আর কাজ করার ওর সামর্থ্য নাই, তখন কি হবে, তখন এই যে ইউবিকুইটন নামে একটা স্মল গ্লোবিউলার নন এনজাইমেটিক প্রোটিন আছে, ও এসে ওর গায়ে লাগলো। ওই যখনই এসে ওই প্রোটিনের গায়ে লাগলো, তোমরা এই যে বিভিন্ন মেসেজ লিখে ইয়েতে ফেসবুকিং জিনিসটা একটু আমি কম্পারেটিভলি কম বুঝি, তো ওই যে ট্যাগ করে দাও না, ট্যাগ করে দে, ফ্রেন্ডকে ট্যাগ করে দাও, তো সেরকম আর কি। এ যখনই আসলো, এসে এর গায়ে লেগে গেল এই প্রোটিন, যে প্রোটিনটা এখন কি ওকে, ও ব্রেকডাউনের জন্য রেডি, মানে ওকে ভেঙে ফেলতে হবে, ওর কাজ শেষ, ওর লাইফ স্প্যান শেষ। তার মানে ওকে এখন তোমার অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলতে হবে, ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানাতে হবে। তখন এই ইউবিকুইটনটা কি একটা স্মল গ্লোবিউলার নন এনজাইমেটিক প্রোটিন, ও ওটাকে চিনতে পারে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওইটা ডিটেইলস তোমাদের লাগবে না, ওটা যারা পোস্টগ্রেড করবে তাদের লাগবে। তোমাদের শুধু সিম্পলি এটুকুই জানো, এটা হলো একটা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেসের মাধ্যমে এটা হয়। এই প্রোটিনের গায়ে এসে যখন ইউবিকুইটন লেগে যায়, ইউবিকুইটিনেটেড প্রোটিন বলা হয় এটাকে। ইউবিকুইটিনেটেড প্রোটিন হয়ে গেলে তখন কি হয়ে যায়, আমাদের সেলের ভিতরে একটা এই ধরনের লার্জ ম্যাক্রোমলিকুলার প্রোটিওলাইটিক কমপ্লেক্স থাকে, যেটার নাম হচ্ছে প্রোটিওজোম। হ্যাঁ, এরকম একটা ব্যারেল শেপেড লার্জ প্রোটিওজোম থাকে। তো এই প্রোটিওজোমের আবার ক্যারেক্টারিস্টিক্স কি, যে সেই প্রোটিনটাকে ব্রেকডাউন করতে পারবে যার গায়ে এই ইউবিকুইটন লাগানো আছে। ইউবিকুইটন না লাগানো থাকলে সে ওটাকে রেকগনাইজ করতে পারে না। তো দেখো, আমার যে প্রোটিনটা বুড়া হয়ে গেল, তার গায়ে সে ইউবিকুইটন লেগে গেল। ইউবিকুইটন যখনই লাগলো, তখন এই প্রোটিওজোম ওকে রেকগনাইজ করতে পারলো ইজিলি। ও যখন রেকগনাইজ করতে পারলো, এর ভিতরে যাওয়ার পরে তখন এটাকে ওই আমাদের ইন্টেস্টাইনের ভিতরে যেরকম করে হাইড্রোলাইটিক ব্রেকডাউন হয়েছিল, এখানেও ভিতরে যাওয়ার পরে এরকম হাইড্রোলাইটিক ব্রেকডাউন হয়ে যাবে, প্রোটিন তৈরি হয়। এজন্য ম্যাম ওভাবে বলছেন। আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন হওয়ার সময় তো অ্যামাইনো অ্যাসিডের পলিমার হয়ে প্রোটিন তৈরি হয়, এজন্য ম্যাম ওভাবে বলছেন। আমি ঠিক বুঝতে পারলাম না মোহাম্মদ আলী। সিনথেসিস অফ প্রোটিন বলতে তো আমরা বুঝি আরএনএ টু প্রোটিন। সিনথেসিস অফ প্রোটিন বলতে তো আমরা বুঝি আরএনএ টু প্রোটিন। আচ্ছা, সিনথেসিস অফ প্রোটিন কে কিন্তু আমরা প্রোটিওজেনেসিস বলি না, সিনথেসিস অফ প্রোটিনকে আমরা কিন্তু বলে থাকি ট্রান্সলেশন, তাই না? কেন ট্রান্সলেশন বলা হয় এই জিনিসটা কি তোমরা জানো? সেটা হচ্ছে যে এই যে যেমন মনে করো আমরা ছোটবেলায়, তোমরা তো এখন অনেক ভালো ইংলিশ পারো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে একটা বাংলা দিত প্যাসেজ, ওটাকে ট্রান্সলেট করতে বলা হতো। তার মানে ওটা বাংলায় লেখা আছে, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করা, অথবা কোনো একটা ইংলিশে জিনিস লেখা আছে, ওটাকে বাংলায় কনভার্সন করা। তো আমার কি হয়, আমরা কেন এটাকে ট্রান্সলেশন, প্রোটিন সিনথেসিসটাকে যেমন মনে করো লাইপোজেনেসিস, আমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসকে বলতেছি লাইপোজেনেসিস, তারপরে গ্লাইকোজেনকে বলতেছি গ্লাইকোজেনেসিস, কিন্তু আমরা প্রোটিন সিনথেসিসকে কেন ট্রান্সলেশন বলি? বিকজ ওখানে তোমাদেরকে আমি একটা ছবি দেখিয়েছিলাম বা একটা ভিডিও দেখিয়েছিলাম যখন প্রোটিন পড়ানো শুরু করেছিলাম, যে ডিএনএ তে কি থাকে, নিউক্লিওটাইড থাকে, তাই না? নিউক্লিওটাইডের ভাষা কিন্তু ডিফারেন্ট। সেই নিউক্লিওটাইডের ভাষাকে ট্রান্সলেট করে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডের ভাষাতে কনভার্ট করে দেয়। নিউক্লিওটাইডের ভাষায় থাকে, নিউক্লিওটাইডের ভাষাই আরএনএ তেও যখন আসে নিউক্লিওটাইডের ভাষাই থাকে। ভাষা কনভার্সন করার মতো ব্যাপার, ইয়েস, ভাষা কনভার্সন করার মতো ব্যাপার, যে ওখানে নিউক্লিওটাইডের তোমার ডিএনএ এবং আরএনএ তে যেটা ছিল সেটা ছিল নিউক্লিওটাইডের ভাষায় লেখা,
সেই নিউক্লিওটাইডের ভাষায় 3টা করে, আমরা জানি যে 3টা করে কনজিকিউটিভ নিউক্লিওটাইড মিলে আমরা একটা করে কি বলে থাকি, একটা কোডন তৈরি হয়। সেই একটা করে কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে। তাহলে ওই যে ওই ভাষা করে দিলা, তুমি ট্রান্সলেট করে দিলা। ওর ছিল নিউক্লিওটাইডের ভাষা ছিল, সেই নিউক্লিওটাইডের ভাষাটাকে আলটিমেটলি তুমি অ্যামাইনো অ্যাসিডের ভাষায় ট্রান্সলেট করে হচ্ছে প্রোটিন তৈরি করি। এই জন্য এটাকে ট্রান্সলেশন বলা হয়। আমি ওই যে কি কোশ্চেনটা করেছে আমি ঠিক এখনো বুঝতে পারি নাই, তো আমি পরে দেখে নিব, নিয়ে বুঝলে আমি আনসার দিয়ে দিব। তো তোমরা শুধু এইটুকু বুঝে রাখো যে যে প্রোটিনটার লাইফ স্প্যান শেষ হয়ে গেল তখন ইউবিকুইটান তাকে চিনতে পারবে। ইউবিকুইটান যখন সে ওর গায়ে লাগবে তখন ইউবিকুইটিনেটেড প্রোটিন হয়ে গেলে তখন প্রোটিওজোম তাকে নিবে, নিয়ে তাকে হচ্ছে যে ছোট ছোট পিস পিস করে দিবে। এরপরে যখন সে এরকম পেপটাইড পলিপেপটাইডে কনভার্ট হয়ে যাবে তখন আমার তোমরা তো জানোই যে আমাদের সেলের ভিতরে লাইসোজোমাল এনজাইম যে থাকে, সেই লাইসোজোমাল এনজাইম গুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দিবে। এই অ্যামাইনো অ্যাসিড যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করবে। এটা এই ছবিটা নেওয়া হলো তোমার লিপিং কট থেকে। তোমরা লিপিং কটে এটা দেখতে পারবা যে প্রোটিন ডেস্টাইন ফর ডিগ্রেডেশন। ডেস্টাইন মানে ওর ডেস্টিনেশন, ওর ভাগ্যে এখন লেখা হয়েছে যে তাকে এখন ডিগ্রেড করে ফেলতে, ভেঙে ভেঙে ফেলতে হবে। যে যার ভাগ্যে এখন ওইটা ঘটে গেছে সে তখন ট্যাগড হয়ে গেল ইউবিকুইটানের সাথে। ইউবিকুইটানের ট্যাগড হলো, এই যে দেখো এখানে ছবি দেখলে তোমরা বুঝতে পারো ইউবিকুইটানের সাথে যখনই ট্যাগড হয়, ইউবিকুইটানের সাথে ট্যাগড হলেই তখন এটা এখানে যে এটিপি দেখানো হয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে এটা একটা এনার্জি কনজিউমিং প্রসেস। এই কাজটা, এই অ্যাক্টিভিটিসটা করতে এনার্জি খরচ করতে হয় আমার বডিতে। তো এলে তারপরে প্রোটিওজোম দেখো এটাকে ভেঙে দেয়, ভেঙে থাকে মাঝখান থেকে। এই যে আমি কিছু পলিপেপটাইড, তারপর হচ্ছে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, পেপটাইড, এই যে জিনিসগুলো পেয়ে গেলাম এখানে, এইগুলো নন স্পেসিফিক প্রোটিয়েজেস আমার সেলের ভিতরে যা আছে তারা এসে ভেঙে এই অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দিল। এই অ্যামাইনো অ্যাসিড তখন আমার কোথায় চলে আসলো, আমার অ্যামাইনো অ্যাসিড পুলে চলে আসলো। কি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলা যায়? ইউবিকুইটিনেশনকে পোস্ট ট্রান্সলেশনাল না, ইউবিকুইটিনেশনটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন না, ইউবিকুইটিনেশনটা ট্রান্সলেশনাল মডিফিকেশন। এটা কিন্তু তুমি খেয়াল করে দেখো পোস্ট সাফওয়ান, তুমি জিনিসটা খেয়াল করো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে কি হয়, আমরা ইনঅ্যাক্টিভ প্রোটিনটাকে অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করি। আমার প্রোটিনটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে। অ্যাজ ফর এক্সাম্পল তুমি খেয়াল করে দেখো পেপসিনটা পেপসিনোজেন ফর্মে ছিল, সেটাকে আমরা লিমিটেড হাইড্রোলাইসিসের মাধ্যমে ওটাকে অ্যাক্টিভে কনভার্ট করে দিলাম। আর এখানে ইউবিকুইটিনেশন যেটা হয় সেটা দিয়ে কিন্তু আমি প্রোটিনটাকে ডিস্ট্রাকশন করবো, ভেঙে ডিগ্রেডেশন করবো। ডিস্ট্রাকশন মানে ডিগ্রেডেশন করবো এটাকে। তো আমার বডির ভিতরে ডিগ্রেডেশন একটা আছে না, যে আমরা বলে থাকি না প্রাইমারি মেটাবলিজম। প্রাইমারি মেটাবলিজম ইনক্লুডস হচ্ছে যে তোমার ব্রেকডাউন, যেটা লাইসিস যেটা হবে হয়ে তোমার একদম মনোমারটা তুমি তৈরি করবা। সেটা তোমার সেলের বাইরেও হতে পারে, সেলের ভিতরেও হতে পারে। যেটা সেলের বাইরে হয় আমাদের, যেটা আমরা ডায়েটের মাধ্যমে নেই, সেটাই হচ্ছে ডাইজেশন। সেম জিনিস কিন্তু তোমার উইদিন দা সেল হচ্ছে, সেই উইদিন দা সেল যেটা হচ্ছে সেটাই কিন্তু এটা। তুমি ইসের সাথে কম্পেয়ার করতে পারো ট্রাইসাইক্লিগ্লিসারল যেটা ব্রেকডাউন, লাইপোলাইসিস যেরকম ব্রেকডাউন করে তারপরে আমরা ওটাকে আবার মনোমারে কনভার্ট করে নিয়ে আসি, বা যে জিনিসটা দিয়ে আমার বিল্ডিং ব্লক কি ছিল সেটা বানায় ফেলি। গ্লাইকোলাইসিস, হ্যাঁ গ্লাইকোজেনকে যেটা গ্লাইকোজেনোলাইসিস যেটা, তার সাথে কম্পেয়ার করতে পারো যে গ্লাইকোজেন ব্রেক করে আমি কনস্টিটিউয়েন্ট গ্লুকোজ বানালাম। এখানেও কিন্তু তাই, এখানে তোমার বডি প্রোটিন যেটা তোমার ওটার লাইফ স্প্যান শেষ হয়ে গেছে, এখন ওটাকে ডিগ্রেড করতে হবে, ওটাকে ভেঙে ফেলতে হবে। সেটাকেই আমি শুধু ইউবিকুইটেশন করবো। ইউবিকুইটিন এসে ওইটার সাথে ট্যাগ হবে। ট্যাগ হলে মানে যেটা লাইফ স্প্যান শেষ হয়ে যায়, এটা কিছু কোডিং এর মাধ্যমে হয়। এই যে ওই পুরো জিনিসগুলো কিছু সিগন্যাল থাকে, তো তখন ওই সিগন্যালের কারণে ওই ইউবিকুইটিন ওর সাথে এসে ট্যাগ হয়। ট্যাগ হলে তখন যখন ইউবিকুইটিনেটেড হয় তখন আমার এই প্রোটিওজোম এটা ইউবিকুইটিনেশন দেখে বুঝতে পারে যে এটাকে এখন আমার ভেঙে ফেলতে হবে, তখন এটাকে ভাঙা শুরু করে দেয়। আমি জানি না তোমাকে আমি বুঝতে পারলাম কি, ইউবিকুইটিনেশন কিন্তু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন না। এটার মাধ্যমে আলটিমেটলি যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিড এসে কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করতেছে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আমি আবার নতুন করে আবার প্রোটিন বানাচ্ছি। মানে আমার বডিতে এক ধরনের প্রোটিন ছিল, সে তার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি ওইটা দিয়ে অ্যামাইনো অ্যাসিড বানালাম। অ্যামাইনো অ্যাসিড বানালে কি আমার বিল্ডিং ব্লক তো আমি পেয়ে গেলাম, এই ব্লক দিয়ে আমি আমার বডি নিড অনুযায়ী যা ইচ্ছা তাই তখন বানায় ফেলতে, আমার যে ধরনের প্রোটিন তখন প্রয়োজন আমি সেটা বানায় ফেলতে পারবো।
আমি এই অ্যামাইনো অ্যাসিড পুল অনেক ভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মানে আমাদের প্রোটিন মেটাবলিজমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে তোমার এই সাফওয়ান, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। অ্যামাইনো অ্যাসিড পুলের হচ্ছে তোমার সোর্স কি, কোথা কোথা থেকে অ্যামাইনো অ্যাসিড পুল এসে অ্যামাইনো অ্যাসিড পুলে জমা হয়, আর এখানে তার এক্সিট কি কি, কোথায় কোথায় যে সে কাজে লাগে। তার এই পাশে তোমরা দেখলেই বুঝতে পারবা, এই যে প্রোটিন ব্রেকডাউন হলো প্রতিদিন, এই যে অংশটা যেটুকু ব্রেকডাউন হচ্ছে ওইটা আবার কিন্তু রিসিনথেসাইজড হচ্ছে। এটাই হচ্ছে আমার প্রোটিন টার্নওভার, প্রতিদিন যতটুকু ব্রেকডাউন হচ্ছে। এখন এই যে দেখো সাফওয়ান, খেয়াল করে দেখো, আমার বডির প্রত্যেকদিন এতটুকু প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, তো এই ব্রেকডাউনটা কিভাবে হবে? এটা তো হচ্ছে আমার উইদিন দা সেলে, সেলের ভিতরে ব্রেকডাউন হচ্ছে। সেই সেলের ব্রেকডাউন হতে গেলে আমার দুইটা মেকানিজমের মাধ্যমে হয়, একটা হচ্ছে এনার্জি ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে এনার্জি ইনডিপেন্ডেন্ট। এনার্জি ইন্ডিপেন্ডেন্ট যেটা, সেটা হচ্ছে আমার বডির ভিতরে যে লাইসোজোমাল এনজাইম যেগুলো থাকে, হাইড্রোলিসেস যেগুলো থাকে, সেগুলো করে। পরে প্রথমে আগে ইউবিকুইটন ওইটার সাথে লেগে ওকে মেইনলি, আমার প্রোটিনটা তো বেশ বড় ছিল, তো আমরা যেটা আমাদের ডাইজেশনের সময় হয়, যে বড় জিনিসটাকে প্রথমে অনেক বড় পলিমার থাকে, সেটাকে আমরা ডিন্যাচার্ড করে ফেলি, ডিন্যাচার্ড করে তারপরে সেটাকে ছোট ছোট করে ব্রেকডাউন করে দেই। তো ইউবিকুইটন ওই অনেকটা ওই কাজটাই করে, ডিন্যাচার্ড অ্যাজ ওয়েল ছোট ছোট ব্রেকডাউন করে ছোট ছোট বানায় ফেললো। এরপরে যেটা এনার্জি ইন্ডিপেন্ডেন্ট, যেটা হাইড্রোলিসিস গ্রুপ অফ এনজাইম, যেটা লাইসোজোমাল এনজাইম আমাদের সেলের ভিতরে থাকে, সেগুলো এসে একদম ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলে। এই অ্যামাইনো অ্যাসিডটা দেখো আলটিমেটলি এই যে প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড পুলে এসে জয়েন করলো, অ্যামাইনো অ্যাসিড পুলে এসে জয়েন করে সে কিন্তু আবার কি করতেছে, সে কিন্তু আবার নতুন করে তৈরি করবে, আবার কিন্তু যে প্রোটিন সে সিনথেসিস করতেছে, এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে কিন্তু সে টেনে নিয়ে আবার প্রোটিন সিনথেসিস করতেছে, তোমার বডির প্রোটিন গুলো তৈরি করছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের মোটামুটি হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে। ওইটা ছিল এই আগের ছবিটা ছিল সত্যনারায়ণ থেকে নেওয়া, আর এই ছবিটা হচ্ছে তোমার লিপিং গড থেকে নেওয়া। এই জায়গাটায় দেখো তোমাদের প্রোটিন টার্নওভার জিনিসটাও সুন্দর করে বুঝায় দেওয়া আছে। তারপরে আমরা কোথা কোথা থেকে পাই, প্রত্যেকদিন কতটুকু পাই, একটা ডায়েটারি প্রোটিন থেকে পাচ্ছি, আমার বডি প্রোটিনটা ব্রেকডাউন হয়ে এখানে আসতেছে, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকদিন তৈরি হচ্ছে, হয়ে এইখানে আমার এই অ্যামাইনো অ্যাসিড পুলে আলটিমেটলি জমা হলো। এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে কিন্তু আবার আমার বডি প্রোটিন তৈরি হতে চলে গেল। এছাড়া আমার এই যে সিনথেসিস অফ নন নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এগুলো তৈরি হতে চলে গেল। আর এরপরে যেটা এক্সেস আমি বলেছিলাম, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, ইউবিকুইটেশনটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলবো না, এটা ইউবিকুইটেশনটাকে তুমি বলতে পারো হাইড্রোলাইসিস অফ প্রোটিন উইদিন দা সেল। সেলের ভিতরে যে হাইড্রোলাইসিস, সেটাই হচ্ছে ইউবিকুইটেশন। মানে তোমার সেলের ভিতরে তোমার প্রোটিনটা তো ব্রেকডাউন করতে হবে, তোমার ওই প্রোটিনের লাইফ স্প্যান শেষ, তাকে ব্রেকডাউন করতে হবে। সেই জন্য এখন সেই প্রোটিনটা যে আমি ব্রেকডাউন করব, আমার প্রোটিওজোমকে চিনবে কিভাবে, চেনার জন্য তার গায়ে একটা সিল লাগায় দেয়, সেই সিল লাগানোটাই হচ্ছে ইউবিকুইটিন। এই ইউবিকুইটিনটা যখনই এসে প্রোটিনের গায়ে লাগলো, তখন ওর গায়ে একটা সিল পড়ে গেল যে ওকে এখন ভেঙে ফেলতে হবে। তখনই না প্রোটিওজোম ওকে এনগার্ভ করে তারপরে ওকে ভেঙে ভেঙে ছোট ছোট পেপটাইড, পলিপেপটাইড এগুলোতে কনভার্ট করার পরে আমরা জানি যে সেলের ভিতরে যে লাইসোজোমাল এনজাইম গুলো আছে, ওগুলো আস্তে আস্তে ওকে ভেঙে ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। সেই ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো এসে অ্যামাইনো অ্যাসিড পুলে জয়েন করে, সেই অ্যামাইনো অ্যাসিড পুল থেকে কিন্তু আমরা আবার বডি প্রোটিন রিসিনথেসাইজ করি। এই যে আমি প্রত্যেকদিন ভাঙতেছি আবার গড়তেছি, এটাই আমার হচ্ছে প্রোটিন টার্নওভার। এটা আমি তোমাদের এই স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বলে যাচ্ছি। আমি দুটো ছবি দেখলাম, আমার মনে হয় এই ছবিগুলো এখানে কি হচ্ছে, যে আমার বডিতে এই যে প্রোটিন আছে, প্রোটিন ডিগ্রেডেশন, এই যে প্রোটিন ডিগ্রেডেশন হতে গেলে তখন আমার কি লাগবে, আমার এই ইউবিকুইটিনের হেল্প লাগবে। ইউবিকুইটিন আসবে, প্রোটিনটা তো দেখো তোমরা জানো এখন কি, মানে ও নেটিভ স্ট্রাকচারে আছে। নেটিভ স্ট্রাকচারে যখন আমার একটা প্রোটিন থাকে, তখন তো তার শুধু প্রাইমারি স্ট্রাকচার না, সেকেন্ডারি, টার্সিয়ারি, ইভেন যদি মোর দ্যান ওয়ান পলিপেপটাইড চেইন কন্টেইনিং ওই প্রোটিনটা হয়, তাহলে তো তার কোয়াটারনারি স্ট্রাকচারও আছে। তাহলে এরকম একটা বড় সড়ো জিনিস সে এখন ভাঙবে, ডিগ্রেডেশন হবে, তখনই ইউবিকুইটন এসে গায়ে লাগলো, একে চিনাই দিল, দেখাই দিল যে একে এখন ভাঙতে হবে। যখনই ওকে ভাঙতে হবে বলে দিল, তখন প্রোটিওজোম ওর ভিতরে ওকে এনগালফ করে নিল, নিয়ে ভাঙলো। ভেঙে দেখো আমার উইদিন দা সেল, এই কথাটা চিন্তা করো, আলটিমেটলি কি বানালো, অ্যামাইনো অ্যাসিড বানালো। এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু প্রোটিন আবার সিনথেসিস হবে, নতুন আরেকটা প্রোটিন তৈরি হবে।
নট নেসেসারি যে এই যেটা ভাঙছিল সেটাই তৈরি করতে হবে, অন্য প্রোটিন তৈরি হবে। কারণ আমার কি দরকার, আমার দরকার আমি যে প্রোটিনই বানাতে চাই আমার দরকার কিছু অ্যামাইনো অ্যাসিড। তো আমি আমার অ্যামাইনো অ্যাসিড পুল থেকে অ্যামাইনো অ্যাসিড টেনে নিলাম, নিয়ে আমি আবার রিসিনথেসাইজ করলাম। লাইফ স্প্যান শেষ কেন ম্যাম? লাইফ স্প্যান তো শেষ সবারই হবে, তোমার তো একটা লাইফ স্প্যান দিয়ে দিছে তাই না? এটা তো ন্যাচারাল, ইটস আ ভেরি ন্যাচারাল। প্রত্যেকটা জিনিসের লাইফ স্প্যান আছে, প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট সময় পরে ওর হচ্ছে যে ও আর কাজ করার ওর অ্যাবিলিটি থাকে না, বুড়া হয়ে যায়। যেমন মানুষেরও তো একটা লাইফ স্প্যান আছে, তো সেরকম প্রোটিনেরও একটা লাইফ স্প্যান আছে। এখন ওইটা যে কেন শেষ হয় ম্যাম, এটা এই মুহূর্তে আমার জানা নেই। তুমিও দেখো, আমিও দেখবো যে ওর লাইফ স্প্যান। এটা আসলে ইটস আ বিট ডিটেইল, অনেক কিছু আছে ওর ভিতরে, অনেক মানে বায়োকেমিক্যাল ব্যাপার স্যাপার আছে, একদম মলিকুলার লেভেলে অনেক ব্যাপার আছে। তো সেইগুলো এখানে আলোচনা করতে গেলে আমরা মূল জায়গা থেকে ডেভিয়েটেড হয়ে যাব। তো আমার মনে হয় আমরা মূল ট্র্যাকে থাকি, ওইটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। তোমরা কি পড়ো না প্রত্যেকটা জিনিসের কিন্তু লাইফ স্প্যান আছে, যে আমাদেরই তো লাইফ স্প্যান আছে। আমরা একটা সময় জন্ম নিই, তারপরে একটা সময় মরে যাই। সেরকম একটা প্রোটিন যখন আমার বডির ভিতরে বায়োমলিকুলটা তৈরি হলো, ওর একটা লাইফ স্প্যান দেওয়া আছে যে সে এতদিন কাজ করবে, করার পরে তারপরে ও শেষ হয়ে যাবে, আবার একটা নতুন তৈরি হবে। প্রোটিন তো একটা মলিকুল, প্রোটিন তো একটা বায়োলজিক্যাল মলিকুল, তাই না? বায়োলজিক্যাল মলিকুল মানে বায়ো মিনস হচ্ছে লাইফ, যে লাইফ আছে ওরও তো একটা লাইফ আছে, ওই জন্য ওর একটা লাইফ স্প্যান আছে। প্রোটিন একটা মলিকুল হলেও ওটা বায়োমলিকুল, প্রোটিন কি বায়োমলিকুল, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে ওই যে তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আসলে প্রোটিন মেটাবলিজম কিন্তু আসলে ইট রিপ্রেজেন্ট মেটাবলিজম অফ দ্য অ্যামাইনো অ্যাসিড। আগের মেটাবলিজম গুলোর কথা খেয়াল করলে তাহলে তোমরা বুঝবা যে আমরা যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম করেছি, তখন প্রথমে আমরা কি করেছিলাম, আমরা খেয়েছিলাম কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড, সেটাকে ডাইজেশন অ্যাবজর্পশন করে আমরা কি বানায় নিলাম, ওটার মনোমার কি ছিল, মনোমার হয়তো গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ যেটা ছিল, সেটার আবার কি সেলে ঢোকার পরে ওর কি হলো, ভাগ্যে কি হলো, ওর অ্যানাবলিক কি কি ফেট হলো, ওর ক্যাটাবলিক কি কি ফেট হলো, এটা নিয়েই হচ্ছে যে আমাদের কথাবার্তা। আচ্ছা, তো আমরা অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজম বলতে, আমরা প্রোটিনের মেটাবলিজম বলতে আসলে বুঝবো অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজম। চলো তাহলে দেখা যাক ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। আমরা বলেছিলাম যে আমরা প্রাইমারি মেটাবলিজম পড়ে ফেলেছি, তাহলে এখন আমরা ইন্টারমিডিয়ারি মেটাবলিজম পড়বো। প্রাইমারি মেটাবলিজম দুইটা জায়গায় হয়, একটা ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে হয়, সেটা আমরা জেনে ফেলেছি। প্রোটিন ডাইজেশন হয়ে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড উইদিন দা সেল যেটা হয় সেটাও আমরা জেনে ফেললাম, যে আমার সেলুলার প্রোটিন কিভাবে ব্রেকডাউন হয়, কিভাবে ইউবিকুইটন ডিপেন্ডেন্ট মানে এই যে ব্রেকডাউনটা হয়ে আলটিমেটলি কিভাবে পাই আমরা অ্যামাইনো অ্যাসিড পাই। তাহলে আমার এখন সেলের ভিতরে সব অ্যামাইনো অ্যাসিড আমি ওই যে খাবার থেকে পেয়েছিলাম, আমার সেলের প্রোটিন ব্রেকডাউন হলো হয়ে এই যে অ্যামাইনো অ্যাসিড পেলাম। এই অ্যামাইনো অ্যাসিডের কি কি ফেট হতে পারে? এখন ইন্টারমিডিয়েট মেটাবলিজমে তার দুইটা ফেট হতে পারে, একটা হলো অ্যানাবলিক ফেট আর একটা হচ্ছে ক্যাটাবলিক ফেট। অ্যানাবলিক ফেট কি কি হতে পারে তোমরা তো জানোই, যে যেমন সিনথেসিস অফ, অলরেডি আমরা বলে ফেলেছি নিউ প্রোটিন, আমার যা যা প্রয়োজন আমি তাই নতুন ভাবে তৈরি করব, ভেঙে ফেললাম এখন আমি আবার নতুন করে তৈরি করব। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স তৈরি করব। এছাড়াও আমি বলেছি যে আমার যেহেতু ওরকম প্রোটিন হিসাবে রিজার্ভ করে রাখার কোনো ক্যাপাসিটি আমার বডিতে নাই, সেই জন্য আমাদের দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হচ্ছে গ্লুকোজেনিক, আনাদার ওয়ান ইজ কিটোজেনিক। তাহলে গ্লুকোজেনিক যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আছে তাদেরকে দিয়ে আমি গ্লুকোজ এবং আলটিমেটলি গ্লাইকোজেন বানায় ফেলবো, আর যারা কিটোজেনিক তাদেরকে দিয়ে আমি লিপিড, কিটোন বডি এগুলো বানায় ফেলবো। ঠিক আছে, প্রোটিন ডিগ্রেডেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয়ে আবার প্রোটিনে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমাদের বডিতে প্রোটিনের পরিমাণের তারতম্য হবার কথা, তারতম্য হবে না তো, কারণ ওইটাই তো হচ্ছে যে প্রোটিন টার্নওভার, যে প্রত্যেকদিন তোমাদের যতটুকু পরিমাণ ডিগ্রেডেশন হচ্ছে ততটুকু পরিমাণই তো আবার রিসিনথেসাইজ হচ্ছে। যেটুকু ওই যে আমি বললাম যে তোমার বডি প্রোটিনের যে ব্রেকডাউন হয় তার 80 ব্রেকডাউন হয়ে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তার 80% দিয়ে তুমি আবার রিউটিলাইজ করে আবার তুমি প্রোটিন তৈরি করো। এই যে তোমার 20% যে ডেফিসিয়েন্সি থাকলো, সেই ডেফিসিয়েন্সি কভার করার জন্য তো তোমাকে প্রত্যেকদিন খাবারের মাধ্যমে প্রোটিন দিতে হয়, তাই না? এই জন্য আমরা বলেছি 70 থেকে 100 গ্রাম প্রোটিন পার ডে তোমার খাওয়া উচিত, প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত। বা সবচেয়ে প্রেসাইজ হবে যদি পার কেজি পার গ্রাম, পার কেজি, মানে প্রত্যেকটা মানুষের যদি তুমি হিসাব করে খাও যে প্রত্যেকটা মানুষের যতটুকু ওজন, প্রত্যেক কেজির জন্য 1 গ্রাম করে প্রোটিন দরকার, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তোমার কাছে কি এখন ক্লিয়ার হয়েছে? জাহিদ হাসান অনিক, তোমার কাছে কি ক্লিয়ার হয়েছে জিনিসটা, যে প্রোটিন
ডিগ্রেডেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিড থেকে সিনথেসিস হয়ে আবার প্রোটিন রূপে, তাহলে আমাদের বডিতে প্রোটিনের তারতম্য হবার কথা। প্রোটিনের কোনো তারতম্য হবে না, প্রোটিনের তারতম্য হবে না। এই কারণে যে আমি তো আমার যে খাবারের যে প্রোটিন ছিল সেই প্রোটিন তো ডিফারেন্ট প্রোটিন ছিল, আর আমার বডির যে নিড সেই প্রোটিন তো ডিফারেন্ট। তো আমি কি করলাম, আমি ওই প্রোটিনটা কি দিয়ে তৈরি হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমি অ্যামাইনো অ্যাসিড বানায় ফেললাম, বানায় আমার বডির জন্য যে ধরনের প্রোটিন প্রয়োজন আমি আমার প্রয়োজন অনুযায়ী সেই প্রোটিন তৈরি করে নিলাম। আমার যে প্রোটিনটা ভেঙে গেছে, আমার মনে করো আরবিসির লাইফ স্প্যান শেষ, তখন আমার ওই প্রোটিন শেষ হয়ে গেছে, ওই ওটা আরবিসির ভিতরে যেটা থাকে আমার হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন, গ্লোবিনের লাইফ স্প্যান শেষ হয়ে গেছে, তাহলে গ্লোবিনটাকে ভেঙে ফেলে আমি আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি করি, সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয়তো আমি অন্য আরেকটা জিনিস তৈরি করতেছি। নট নেসেসারিলি যে ওইখান থেকে যে অ্যামাইনো অ্যাসিড পেলাম সেটা দিয়ে আমি ওই গ্লোবিনই আবার বানাবো, তা কিন্তু না। এই জন্য আমার কখনোই ডেফিসিয়েন্সি হবে না, কারণ আমার ওই যে অ্যামাইনো অ্যাসিড পুলে তো 100 গ্রাম জমাই আছে। অ্যাবনর্মাল কন্ডিশনে হয়, সেটা আমরা হচ্ছে যে ওই যে যখন নাইট্রোজেন ব্যালেন্স করব তখন করবো, ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা করবো নাইট্রোজেন ব্যালেন্সের সময়। তাহলে আমরা অ্যানাবলিক ফেট গুলো দেখলাম। আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের স্টার্টিং এই বলে নিয়েছিলাম যে হেলদি কন্ডিশন, নর্মাল অ্যাডাল্ট হেলদি কন্ডিশনে কোনো তারতম্য হবে না। নর্মাল একটা অ্যাডাল্ট মানুষ যদি হেলদি কন্ডিশনে থাকে তাহলে কোনো তারতম্য হবে না, তার প্রত্যেকদিন যতটুকু লস হবে ততটুকু সে আবার রিগেইন করে নেবে। কিন্তু কিছু অ্যাবনর্মাল সিচুয়েশন তো আছে, সেই অ্যাবনর্মাল সিচুয়েশন আমরা পরে যে করবো, আগে নর্মালটা শিখে নিই তারপরে। আচ্ছা, আমরা তাহলে অ্যানাবলিক ফেট গুলো বললাম, এবার কি ক্যাটাবলিক ফেট হতে পারে। হ্যাঁ, অ্যানাবলিক ফেটে এটাতে আমি যে গ্লুকোজ, গ্লাইকোজেন, লিপিড, কিটোন বডি, এটার সাথে তোমাদেরকে একটু এই জিনিসটা মনে করা দিতে চাই যে আমি তোমাদেরকে ওই যে যখন অ্যামাইনো অ্যাসিডের অ্যাকর্ডিং টু মেটাবলিক ফেট, অ্যামাইনো অ্যাসিড ক্যান বি ডিভাইডেড ইনটু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, বোথ গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাই না? এরকম আমরা একটা পড়েছিলাম। তো আমি তোমাদেরকে সবসময় বলেছিলাম না যে তোমরা দুইটা মনে রেখো, শুধু গ্লুকোজেনিক আর কিটোজেনিক, কারণ এই দুইটাই তোমাদের লাগে, মাঝের ওই যে ওইটা লাগে না, ওই জন্য ওটার দরকার নাই। তাহলে তোমরা গ্লুকোজেনিক এবং কিটোজেনিক এটা মনে রাখো। তাহলে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লুকোজেনিক, সেইগুলো দিয়ে তুমি আইদার পাইরুভেট অথবা ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল বানাতে পারবা, এবং যাকে দিয়ে তুমি পাইরুভেট অথবা ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল বানাতে পারবা, সেইটা দিয়ে আলটিমেটলি তুমি গ্লুকোজ বানাতে পারবা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাতে পারবা। এবং তোমরা জানো যদি আমি গ্লুকোজ বানাতে পারি, গ্লুকোজের যে একটা পাথওয়ে আছে, ক্যাটাবলিক পাথওয়ে গ্লাইকোলাইসিস, সেইটার মাধ্যমে কিন্তু যে আমরা লিপিড তৈরি করতে পারি, সেটা আমি তোমাদেরকে ওই গ্লাইকোলাইটিক পাথওয়ের সময় বুঝাই দিয়েছিলাম। লিপিড মানে আমরা লাস্টে স্টেজে যে আমরা কি তৈরি করি হচ্ছে যে যদি এটা অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় তাহলে আমরা পাইরুভেট তৈরি করি, পাইরুভেট ফার্দার অক্সিডাইজড হয়ে এটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করতে পারে, অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা কি বানাতে পারি, ফ্যাটি অ্যাসিড বানাতে পারি। আবার দুইটা পার্ট আছে, আবার গ্লুকোজ থেকে আমি গ্লিসারলও বানাতে পারি। তাহলে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যদি আমি বানাতে পারি তাহলে সেইটা দুইটা একসাথে জোটটা লাগাই আমি কি বানায় ফেলতে পারলাম, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, তার মানে লিপিড বানায় ফেলতে পারলাম। আর যদি আমার কিটোজেনিক হয়, ওই যদি ফেট ও যদি কিটোজেনিক হয় তাহলে সে আইদার অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। আমরা জানি এক্সক্লুসিভলি কিটোজেনিক দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, একটা হচ্ছে লিউসিন, অ্যানাদার ওয়ান ইজ লাইসিন। এরা আলটিমেটলি যে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড এবং কিটোন বডি, এই দুইটা জিনিস ওরা তৈরি করতে পারে। তো তোমাদেরকে আমি এই ছবিটা দেখাই, আমি তোমাদেরকে এটাই মনে রাখতে বলবো যে তোমরা এই লিউসিন, লাইসিন এদের কথা মনে রাখবে, এরা হলো এক্সক্লুসিভলি কিটোজেনিক। এরা যে আইদার অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে, এবং অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে যারা তৈরি করবে তারা কি করবে, তারা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড বানাতে পারবে, কিটোন বডি বানাতে পারবে। ফ্যাটি অ্যাসিড যে বানাতে পারবে সে আলটিমেটলি যে লিপিড বানাতে পারবে। আর কিটোন বডির কি কি কাজ তোমরা তো জানো, কিটোন বডি আমাদেরকে এনার্জি প্রোডাকশন করতে পারবে। যেহেতু এইটা থেকে আমরা এই কিটোন বডি বানাতে পারি, এই জন্য এটার নাম হচ্ছে কিটোজেনিক। আর বাকি যত অ্যামাইনো অ্যাসিড আছে এগুলো দেখো, এই অল দিস আর গ্লুকোজেনিক। তো এইখানে কয়েকটা আছে যেমন টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, এরা হচ্ছে যে বোথ দুইটাই করতে পারি। কিন্তু আমি সবসময় বলি যে এটা মনে রাখার কোনো দরকার নাই, তোমরা শুধু গ্লুকোজেনিক, কিটোজেনিক এটা মনে রাখো, কারণ এটা মনে রাখা অনেক ইজি। দুইটা লিউসিন, লাইসিন এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভলি কিটোজেনিক, এটা থেকে তোমরা এই দুটা বানাতে পারবা। আর বাকি সবগুলো দিয়ে তুমি গ্লুকোজ বানায় ফেলো, গ্লুকোজ বানালেও তো তুমি আলটিমেটলি যে লিপিড বানাতেই পারবা। আর ক্যাটাবলিক ফেট কি কি হতে পারে, অ্যামাইনো অ্যাসিডের ক্যাটাবলিক ফেট কি কি হতে পারে,
ক্যাটাবলিক ফেটে যদি অ্যামাইনো অ্যাসিড যেতে চায়, তাহলে প্রথমেই যেটা করতে হবে, তুমি একটা অ্যামাইনো অ্যাসিডকে দিয়ে কখনোই এনার্জি প্রোডাকশন করাতে পারবা না বা অন্য কোনো কিছু তৈরি করতে পারবা না যতক্ষণ ওর গায়ে এই অ্যামাইনো গ্রুপটা লাগানো আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই অ্যামাইনো গ্রুপটাকে সরাই ফেলতে হবে। এখন অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের একটা পাথ হয়ে আছে যেটার নাম হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশন নাম শুনলে কিন্তু বোঝে যে ট্রান্স মানে জাস্ট ট্রান্সফার। এখানে কিন্তু অ্যামাইনো গ্রুপটাকে জাস্ট ডিশোল্ডারিং করে দেওয়া, একজনের কাঁধ থেকে নিয়ে আরেকজনের কাঁধে সরায় দেওয়া। এখানে কিন্তু সত্যিকারের ডি অ্যামাইনেশনটা হয় না, মানে অ্যামাইনো গ্রুপটাকে তুমি সরাতে পারো না। তাহলে অ্যামাইনো গ্রুপটা সরানোর জন্য আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ডি অ্যামাইনেশন। তাহলে ক্যাটাবলিক ফেটের ভিতরে একটা হচ্ছে প্রথমে ট্রান্স অ্যামাইনেশন, দেন ডি অ্যামাইনেশন। ডি অ্যামাইনেশনের মাধ্যমে প্রথমে আমাকে ট্রান্স অ্যামাইনেশন করে ট্রান্সফার করে দিতে হয়, ট্রান্সফার করে অন্যের কাঁধে দিয়ে দিতে হয়। দেওয়ার পরে তখন সেটা ডিঅ্যামাইনেশন, মানে এই রিমুভাল অফ ফ্রি অ্যামাইনো গ্রুপ। অ্যামাইনো গ্রুপকে অ্যামোনিয়া হিসেবে এটাকে ফ্রি করে দিতে হয়। যখনই এটা অ্যামোনিয়াটা ফ্রি হয়ে গেল, তখন বাকি যে রিমাইনিং যে পার্টটা থেকে গেল সেটাকে আমরা বলে থাকি কার্বন স্কেলেটন। এই কার্বন স্কেলেটনটাই হচ্ছে আসলে কিটো অ্যাসিড। এই কার্বন স্কেলেটনটা দিয়ে তখন আমরা অনেক কিছুই বানাতে পারি। যদি সেটা গ্লুকোজনিক হয় তাহলে আমি পাইরুভেট অথবা যে কোনো একটা ইন্টারমিডিয়েট, টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট বানায় ফেলতে পারি। আর যদি সেটা হচ্ছে যে তোমার কিটোজেনিক হয়, যদি ওই অ্যামাইনো অ্যাসিড কিটোজেনিক হয়, তাহলে আমরা অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে বানায় ফেলতে পারি। তোমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, এইগুলো দিয়ে, এই যে সব গ্লুটামেট, গ্লুটামাইন, হিস্টিডিন, প্রোলিন, আর্জিনিন, এগুলো দিয়ে আমরা যে কোনো একটা ইন্টারমিডিয়েট, এই যে টিসিএ সাইকেলের যে কোনো একটা ইন্টারমিডিয়েট বানায় ফেললাম। এই টিসিএ সাইকেলের যে কোনো একটা ইন্টারমিডিয়েট বানায় ফেলতে পারা মানেই ওটা দিয়ে আলটিমেটলি আমি গ্লুকোজ বানাতে পারবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন ট্রান্স অ্যামাইনেশন আমি আজকে আর পড়াবো না, আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি আজকের মতো। তো নেক্সট দিন আমি বাকিটা তোমাদেরকে ইনশাল্লাহ পড়াই দিব, ঠিক আছে? ট্রান্স অ্যামাইনেশন আমার মনে হয় তোমরা এটা জানো, তোমরাও একটু দেখে এসো। আমি সামনের দিন এটা নিয়ে ট্রান্স অ্যামাইনেশন, মানে আমার লার্নিং অবজেক্টিভস যা যা ছিল ট্রান্স অ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, ওইগুলো আমি সামনের ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। এবং আমি আজকে তোমাদেরকে স্লাইড গুলো দিব না, একবারই শেষ করে আমি বুধবারের দিন তোমাদেরকে সাপ্লাই দিয়ে দিব। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুস্থ থাকো, তোমাদের সবার সুস্থতা কামনা করি। আজকে আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি।